हरता दुख हरता वार्ता विघ्नाची पूर्वी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर शेंदुराची कंठी सलके माल मुक्ता फळाची जय देव जय देव तेरा ही नाम पुकारूं मैं साथ तेरा बस चाहूं मैं तू आदि अंत महिमा तेरी हम पर बरसाए रखना मेरी बिगड़ी बनाना जय देव जय देव जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति जय देव जय देव देवा हो देवा गणेश। প্রাণের শহর পুরনো কলকাতার পাতা উল্টাতে থাকি। এ শহরের পুরনো পাতা জুড়ে ঐতিহ্য, সংস্কৃতি আর ইতিহাসে ভরা। এমনই ইতিহাসের সাক্ষী হতে হাজির হয়েছিলাম কলকাতা শহরের এক বনেদি পাড়ায়, যেখানে ধর্ম, উদ্যোগ আর মানব সেবার কাজ এক সুতোয় গাঁথা। হাতে একটু সময় নিয়ে মে মাসের এক বিকেলে গন্তব্যের পথে রওনা হলাম। আমাদের গন্তব্যের ঠিকানা ছিল 48B মুক্তারামবাবু স্ট্রিট। এখানেই আছে কলকাতা শহরের সবথেকে বড় গণপতি বা সিদ্ধিবিনায়ক মন্দির। এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, জায়গাটা হচ্ছে রাম মন্দির স্টপেজ। রাম মন্দির স্টপেজ কারণ এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই নাম অনুসারে এই জায়গাটার নাম হচ্ছে রাম মন্দির স্টপেজ। এটা চিত্তরঞ্জন এভিনিউ। এই দিকটা মহাত্মা গান্ধী মেট্রো, আর এই দিকটাতে গিরিশ পার্ক, আর সামনেই দেখা যাচ্ছে মার্বেল প্যালেস। এই লেখায় আছে বড় করে মার্বেল প্যালেস। আর এখান থেকে বাঁ দিকে একটু এগিয়ে গেলেই সেই জায়গাটায় সিদ্ধিবিনায়ক মন্দির, যেখানে আমার গন্তব্য আছে। বাঁ দিকে ঘুরে গেলেই রাস্তা, খুবই জনবহুল রাস্তা, দুদিকে প্রচুর দোকানপাট, লোকজনের ভিড়। এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই বাঁ দিকে পড়বে সিদ্ধিবিনায়কের গেট। সেখান থেকে আপনাকে ঢুকে মূল মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। বড় গেটটা পেরিয়ে মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়লাম। সামনে একটা বড় জায়গা, এখানে গাড়ি পার্কিংয়ের জন্য কিছুটা ব্যবস্থা আছে। সামনের দিকটা লক্ষ্য করলেই বোঝা যায় সিদ্ধিবিনায়ক মন্দিরটি মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দির বা প্রচলিত মন্দিরের আদলে নয়। सर्वांगी सुंदर शेंदुराची कंठी जळके माळ मुक्ता। মন্দিরটির সামনের দিকটা রাজবাড়ির আদলে, কারণ এটি 200 বছরের পুরনো রাজবাড়িরই একটি অংশ। রাজা রাজেন্দ্রনাথ মল্লিকের বাড়িরই একটি অংশ। সামনের বিশাল আকৃতির একাধিক সুদৃশ্য পিলার রাজবাড়ির গরিমাকে মনে করিয়ে দেয়। বড় বড় কড়িবর্গা পুরনো রাজবাড়ির ঐতিহ্যের সঙ্গে মানানসই। মন্দিরের ভিতর থেকে ভক্তিমূলক গানের সুর মন্দির প্রাঙ্গণের চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। পায়ে পায়ে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। প্রবেশপথের বাঁদিকে জুতো রাখার ব্যবস্থা আছে, এর পাশে হাত ধোয়ার জলের ব্যবস্থা। সামনের দিকে কিছুটা এগিয়ে গেলে একটা ছোট্ট কাউন্টার, এখান থেকে পুজোর ফুল আর ডালা কেনা যায়। ডালার মূল্য নানা রকমের, 101 টাকা থেকে শুরু করে 1001 টাকা পর্যন্ত। পুজো দেওয়া না দেওয়াটা সম্পূর্ণ আপনার মর্জি। মন্দিরের ভিতরে প্রবেশ করলাম।
সোজা পথটি মন্দিরের গর্ভগৃহের দিকে, অর্থাৎ সিদ্ধিবিনায়ক গণেশের একেবারে সামনে। ডান দিকের রাস্তাটি মন্দিরের উঠোনের দিকে, আর বাঁ দিকের পথটি মন্দির প্রদক্ষিণের জন্য। মূল মন্দিরের সামনে এলাম। চারদিকের পরিবেশটা মনে প্রশান্তি এনে দেয়। স্বর্ণময় সিংহাসনে সিদ্ধিদাতা গণপতি আসীন। এখানে সিদ্ধি কথাটির অর্থ হলো যিনি আপনার মনে ইচ্ছা পূরণ করেন। সিংহাসনের পিছনের কারুকাজটি চোখে পড়ার মতো। গণপতির মাথার উপর তাঁর পিতামাতা শিব এবং দুর্গা। গণপতির মূল সিংহাসনের দুপাশে তার দুই পত্নী ঋদ্ধি ও সিদ্ধি। এ মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য, সমগ্র মন্দিরটি টাটকা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। ফুলের মিষ্টিগন্ধ মন্দিরের বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়ছে, যা মনে এক ভক্তিভাব এনে দেয়। মন্দিরের সামনে মাথার উপরের বিশাল আকৃতির ঝাড় লণ্ঠনটিও দেখার মতো। ভক্তদের মতো আমরাও মূল মন্দির প্রদক্ষিণ করলাম। প্রদক্ষিণ পথের দেয়ালে একটা বড় স্বস্তিক চিহ্ন আঁকা আছে। ভক্তরা তার গায়ে প্রণাম জানিয়ে তাদের মনস্কামনা জানায়। মূল মন্দির প্রদক্ষিণ শেষ হলো। এক জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে, আমরাও প্রসাদ গ্রহণ করলাম, কিন্তু এ মন্দিরের ভিতরে প্রসাদ খাওয়া বারণ। প্রসঙ্গত বলে রাখি, এই মন্দিরে সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার প্রসাদ বিতরণ হয়। মন্দির দালানের সামনে একটা বড় চাতাল বা উঠোন, যেখানে ভক্তরা আরতি বা যে কোনো সময় বসতে পারেন। মন্দিরের ঠিক উল্টো দিকে ছোট্ট হলেও পশ্চিমমুখী খুব সুন্দর একটা বজরংবলী মন্দির। পুরোহিত মশাই সর্বদাই এখানে বর্তমান। এ মন্দিরটিও খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো। এখানেও যথেষ্ট ভক্ত সমাগম আছে। মন্দিরের সামনের বাইরের দিকটাতে 4 জায়গায় 4টি ধাতু নির্মিত মূষকরাজের অবস্থান। ভক্তরা তাদের মনস্কামনা মূষকরাজের কানে নিবেদন করছেন। মূষকরাজের কানে নিবেদিত ভক্তের মনস্কামনা দ্রুত সিদ্ধিদাতার কানে পৌঁছে গেলে তা পূরণ হয়। এই উঠোনের মেঝেটিও রাজকীয় ঘরানার। মাথার উপরের দিকটা বা দালানের চারদিকটা দেখলেই বোঝা যায় এটি রাজবাড়িরই অংশ ছিল। মন্দিরের সামনে এই বড় জায়গাটিতে বসে যে কোনো ভক্ত মন্দিরের আরতি দর্শন বা ধ্যান করতে পারেন। এসব কিছু দেখে মন্দিরের ইতিহাস জানতে ইচ্ছে হলো। এ মন্দির তৈরির একটা ইতিহাসও আছে। ছোটবেলার 2 বন্ধু রাধেশ্যাম গোয়েঙ্কা আর রাধেশ্যাম আগরওয়াল 1968 সালে দুজনে মিলে এই বাড়িতেই ইমামি গ্রুপের প্রতিষ্ঠা করেন। তাদের ব্যবসায়িক জীবনের যাত্রা শুরু এখান থেকেই। ইমামি গ্রুপ আজ বহুজন পরিচিত একটি শিল্প সংস্থা। সে দিনগুলো স্মৃতিময় করে রাখতে 2 বন্ধু 2015 সালে 200 বছরের পুরনো মল্লিক বাড়ির এই অংশটি কিনে নেন এবং সিদ্ধান্ত নেন মূল কাঠামোকে অবিকল রেখে সংস্কারের মাধ্যমে এখানে সিদ্ধিবিনায়ক মন্দির প্রতিষ্ঠা করবেন। মন্দির প্রতিষ্ঠার পর 2020 সালের 28শে ফেব্রুয়ারি জনসাধারণের জন্য এই মন্দির খুলে দেওয়া হয়। ডায়াবেটিক ক্লিনিক সহ স্বল্পমূল্যে চিকিৎসার ব্যবস্থাও এখানে আছে। মন্দিরটি মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরের সঙ্গে মিল না থাকলেও এখানকার গণপতি মূর্তিটি মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়কের অনুরূপ এবং পূজার নিয়ম ও পদ্ধতি একই। এখানে ধর্মীয় আবহাওয়াতেও পাশাপাশি মানব সেবার কাজ চলে। প্রতিদিন সন্ধ্যা 7টায় এখানে সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি দেখার জন্য আমরাও অপেক্ষায় ছিলাম। ঠিক সন্ধ্যা 7টায় সন্ধ্যা আরতি শুরু হলো, যা ছিল খুবই দর্শনীয়। ভজন্তি হলোকে পরেবান
একই ঠাকুর দালানে একই সঙ্গে একবার সিদ্ধিবিনায়ক তো অন্যদিকে সংকটমোচনের আরতি চলতে থাকে। সন্ধ্যার আলো ঝলমল পরিবেশে সমগ্র আরতির অনুষ্ঠানটি সত্যিই মনোমুগ্ধকর। শ্রী শ্রী সিদ্ধিবিনায়কের আরতি এইমাত্র শেষ হয়ে গেল। খুব ভিড়ের মধ্যে আমরা ধীরে ধীরে বেরিয়ে এলাম মন্দির থেকে। এবার আমরা ধীরে ধীরে বাড়ির পথে পা বাড়াচ্ছি। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6:30 থেকে 12টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে 9টা পর্যন্ত। এ শহরে এ ধরনের মন্দির এক বড় পাওনা। যাদের পক্ষে সময় ও সুযোগের অভাবে এ শহর থেকে অনেক দূরের সিদ্ধিবিনায়ক মন্দিরে যাওয়া সম্ভব নয়, তারা এখানে অনায়াসেই আসতে পারেন। আজ এক ভিন্ন স্বাদের নতুন অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরে এলাম। আজ বেড়াবার গল্পের এখানেই ইতি। দেখা হবে আগামী বেড়াবার গল্পের এক নূতন পর্বে।